রাইটিংয়ে টাস্ক ওয়ানে চিন্তা করি, টাস্ক ওয়ানে আমাদের যে মানে পরীক্ষাতে আসে সেটা হচ্ছে কয়েকটা টপিকে আসে, সেটা হচ্ছে লাইন গ্রাফ, বার চার্ট, টেবিল, পাই চার্ট, ম্যাপ, প্রসেস। এই 6টা টপিকের উপরে মেনলি হচ্ছে আমাদের পরীক্ষাতে আসে, কিন্তু সবার প্যাটার্ন সেম, সব কিছু লেখাও সেম, বাট আমরা আসলে আজকে ডিটেলে সবগুলো একটু আলোচনা করবো। মানে রাইটিং টাস্ক ওয়ানে সিমনের যে বইটা আছে বইটার পুরোটাই একটু মোটামুটি গাইডার দেখা ট্রাই করবো, দেন আপনি আসলে কি কি অ্যাভয়েড করবেন, কি কি লিখবেন, সেটা আসলে আমরা রাচেল মিচেলের বই থেকে দেখব। সো আমরা যাই এখানে আমাদের প্রসেসে। সো এই দুইটা বই আপনি ফলো করবেন এবং এই ক্লাসের সবগুলা রেকর্ডটা পাওয়া যাবে না ভাই? হ্যাঁ মানে মাস্টার দিয়েছি, নোট করব নাকি পাওয়া যাবে রেকর্ডটা? পাওয়া যাবে, বাট নোট করেন, সমস্যা কি। আচ্ছা আচ্ছা, তো এবার ঠিক আছে। হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে লাইন গ্রাফে যাই। তো লাইন গ্রাফে নর্মালি লাইন গ্রাফটা কি, লাইন গ্রাফ হচ্ছে একটা চিত্র দেওয়া থাকে লাইনের উপরে, লাইন থেকে আপনার বুঝতে হবে। কারণ পার্ট ওয়ানের জিনিসটা হচ্ছে, পার্ট ওয়ানে আপনার কখনো আপনার অপিনিয়ন চাই না, পার্ট ওয়ানে মার্কিংটাও কম, মাথায় রাখবেন। রাইটিংয়ে মার্কিং হয় মানে 3বার, মানে আপনার 2বার কাউন্ট করা হয় টাস্ক 2 এর, আর একবার হচ্ছে পার্ট ওয়ানের, দেন 3টাকে যোগ করে দেন হচ্ছে আপনার ভাগ দেওয়া হয়। তো জিনিসটা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে আপনার মার্কিংটা ডিপেন্ড করতেছে পার্ট 2তে, বাট পার্ট ওয়ানেও মার্কিং আছে, 9-এ মার্কিংটা হয়। সো এখানে আসলে আপনার মানে লার্নিংয়ের জায়গাটা খুব কম, মানে আপনার নিজের থিঙ্কিংয়ের জায়গাটা কম, আপনি চিত্রতে যা দেখছেন সেটাকে আপনি তুলে ধরতে হবে, এই হচ্ছে কাজ। 3টা প্যাটার্নে তুলতে হয়। প্রথম হচ্ছে এই যে সবার জন্য 4টা প্যারা আমাদের রাখতে হয়। প্রথম প্যারাটা হচ্ছে বলে দিতে হয় গ্রাফটা কী নিয়ে, দ্বিতীয় প্যারা বলতে হয় ওভারঅল কী দেখতেছি, চেঞ্জেসটা, মেইন চেঞ্জেসটা, আর তৃতীয় প্যারা হচ্ছে ডিটেলসে আপনি কথা বললেন, চতুর্থ প্যারা হচ্ছে আপনি কনক্লুশন টানলেন। সবার জন্য সেম জিনিস থাকবে। সো লাইন গ্রাফের ক্ষেত্রে যদি আপনি ওদের যদি টিপস চিন্তা করেন, তাহলে বলছে যে ট্রাই টু 4 প্যারাগ্রাফ, 4টা প্যারাগ্রাফ রাখার ট্রাই করতে বলছে, যেখানে ইন্ট্রোডাকশন থাকবে, সামারি অফ মেইন পয়েন্ট, 2 ডিটেলস প্যারাগ্রাফ, একটা ডিটেলস প্যারাগ্রাফ, 2টা আলাদা আলাদা ডিটেলস হতে পারে, একটা কনক্লুশন থাকতে পারে। বা 2টা ডিটেলস প্যারাগ্রাফ কি দুইজনকে ইন্ডিকেট করে, 2 ডিটেলস প্যারাগ্রাফে পুরো জিনিসটাকে তুলে ধরবেন আর কি, এটা আমরা পরে দেখব। সো 4টা প্যারা রাখার ট্রাই করতে বলছে। ফর ইউর সামারি প্যারাগ্রাফ লুক অ্যাট দ্য বিগ পিকচার, মানে সামারি যখন প্যারাগ্রাফটা লিখবেন সেখানে আসলে বিগ চেঞ্জেসটা, পুরো গ্রাফের মধ্যে কোনটা বিগ চেঞ্জেস, অর্থাৎ হোয়াট চেঞ্জেস হ্যাপেন টু অল অফ দ্য লাইন্স ফ্রম দ্য বিগিনিং অফ দ্য এন্ড পিরিয়ড শোন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে বিগ চেঞ্জেস আসছে। আমি যদি এখানে পুরোটা চিন্তা করি, আমি দেখতেছি এইখানে চেঞ্জেসটা বেশি আসছে, মানে হঠাৎ করে উপরে চলে গেছে, হঠাৎ করে এখানে টপে আছে, এই জিনিসটা দেখতে বলছে। সো you do not need to give number in summary paragraph। তো নাম্বার স্পেসিফিক ডিটেলস, এই যে আপনি যে এখানে এত পার্সেন্ট, এখান থেকে বাইরে এত পার্সেন্ট আছে, এখান থেকে আবার এই যে ডিটেলসগুলো, এগুলো ডিটেলস প্যারাগ্রাফে যাবে। সামারিতে ওভারঅল সামারি নিয়ে কথা বলবেন, যে আমি হঠাৎ করে দেখছি এখানে বাইরে গেছে, এখানে কমে গেছে, এটা ওদের কী বলে টিপস। দেন বলছে নেভার ডেসক্রাইব ইচ লাইন সেপারেটলি। সো এবং হচ্ছে এক্সামিনার ওয়ান্ট টু সি কম্পারিজন, মানে এখানে আপনি ধরেন শুধু তার নিয়ে কথা বলতেছেন, তার নিয়ে না, সো আপনাকে লাইন বা গ্রাফ, বার চার্ট, কী বলে বার চার্ট যাই বলেন না কেন, সে আসলে এই চিত্রটার মধ্যে কম্পারিজন চাইতে চাচ্ছে, যে তার তুলনায় সে বেশি, সে হইলে সে কত বেশি, এই জিনিসগুলো চাচ্ছে। So if the graph shows years, you do not have time to mention all of them. The key years are to describe the first years and last year. So you should mention any special years, মানে আপনি প্রত্যেকটা ইয়ার নিয়ে কথা বলতে হবে না। আপনি ধরেন লাস্ট ইয়ারে এখানে ছিল সবাই নিচে, এইখানে টপে এসে কী হয়েছে, সাথে আবার এখানে দেখেন আপ হয়েছে, এখানে লস হয়েছে। তো 2-3টা ইয়ার নিয়ে কথা বলতে পারেন, আপনার দরকার নাই যে 1999 থেকে 2009 পর্যন্ত সবগুলো ইয়ার নিয়ে কথা বলেন, কোন জায়গায় আছে, এইটা এখানে বলছে। দেন আবার যদি বলি স্টার্ট ডেসক্রাইবিং ডিটেলস, প্যারাগ্রাফ 3 যেটা কম্পারিজন লাইন অফ ফার্স্ট ইয়ারে দিতে পারেন, আর লাস্টে হচ্ছে লাস্ট ইয়ার নিয়ে কথা বলতে পারেন। সো আপনি এগুলো হচ্ছে আপনার ব্যাপার। সো এইখানে যদি আসি, এখন এই প্যারাগ্রাফটা, এখন আমরা একটা লাইন গ্রাফ দেখবো, ওই যে আমাদের যে টিপস অনুযায়ী আমরা কয়েকটা লাইন গ্রাফ আমরা পড়বো, যে লাইন আসলে কীভাবে কম্পারিজন করি। তার আগে আপনাকে দেখে নিই যে আমরা রাচেল মিচেলের বইটাকে কীভাবে হেল্প নিব। সো আমরা আগেই বলতেছি, এখানে বলা আছে দেখেন ইন্ট্রোডাকশন হিসেবে টাস্ক 1 টাস্ক 2, যেখানে যদি আপনি চিন্তা করেন টাস্ক 1কে একবার আর টাস্ক 2কে 2বার যোগ করবে, করে অ্যাভারেজ করে আপনাকে রেজাল্টটা দিবে। দেন হচ্ছে রাইটিং ইন্ট্রোডাকশন, যেখানে 60 মিনিট থাকবে, আপনি ভালো করে জানেন, যেখানে 1 আওয়ার মধ্যে 2টা টাস্ক দিতে হবে। সো একটা হচ্ছে রিপোর্ট, একটা 2 নাম্বার হচ্ছে এসে। সো আপনি 20 মিনিট সময় পাবেন পার্ট 1 এর জন্য, আর 40 মিনিট সময় হচ্ছে পার্ট 2 এর জন্য। সো আপনার পার্ট 1 এর জন্য 150 ওয়ার্ড অ্যাটলিস্ট লিখতে হবে। সো আপনি চেষ্টা করবেন এখানে 250 ওয়ার্ড লিখতে, আর এখানে 350 ওয়ার্ড লিখতে। এটা হচ্ছে আপনার
মানে এভারেজ বলেন বা হচ্ছে আপনি আপ বলেন, এখানে 250, এখানে 350, এইটুকু লেখার ট্রাই করবেন। এরপরে কম বেশি হইতে পারে, তবে এর নিচে পাইলে কিন্তু আপনার মার্কেটে যাবে, এর নিচে পেলে আপনাকে মার্কেটে দিবে। সো রাইটিং টাস্ক 1 হচ্ছে 1/3, ওয়াল টাস্ক 2 হচ্ছে 2/3, অর্থাৎ পুরো স্কোরে 3 ভাগের 1 ভাগ হচ্ছে রাইটিং টাস্ক 1 আর 2 ভাগ হচ্ছে রাইটিং টাস্ক 2 ক্যারি করবে। সো আমরা যদি এখানে আসি টাস্ক 1-এ, সো টাস্ক 1-এ আমরা ভালো করে দেখতেছি যে আমাদের ডায়াগ্রাম থাকতে পারে, লাইন থাকতে পারে, আমাদের টেবিল থাকতে পারে, আমাদের পাই চার্ট থাকতে পারে, আমাদের বার চার্ট থাকতে পারে, আমাদের সিনারিও থাকতে পারে, ম্যাপ, এগুলো হচ্ছে আমাদের কোশ্চেনের প্যাটার্ন, এগুলো থাকতে পারে। এগুলো থেকে আমাদের হচ্ছে আনসারটা বের করে নিয়ে আসতে হবে। এখন দেখেন আপনার মিনিমাম 200 থেকে 210 ওয়ার্ড ব্যান্ড স্কোর যারা 7.5 বা 8 পায়, সো আপনি ভালোভাবে যে 200 থেকে 250 মানে 210, বাট আপনি 250 লেখা ট্রাই করবেন যেখানে আপনার এদিক সেদিক হইতে পারে। সো আমি যদি আরেকটু যাই, দেন হচ্ছে দেখেন মেইনলি হচ্ছে মার্কিংটা হয় কীভাবে, টাস্ক অ্যাচিভমেন্ট, আপনাকে যে কাজটা দিয়েছে পুরোপুরি কমপ্লিট করতে পারলে 25%, প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইন যদি আপনি কানেক্ট করতে পারেন তাহলে 25%, লেক্সিক্যাল রিসোর্সের জন্য 25%, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির জন্য 25%। সো আপনি যদি কোনো একটা মিসিং করেন বাট বাকিগুলো দিয়েও কিন্তু আপনি স্কোর আনতে পারতেছেন। সো টাস্ক অ্যাচিভমেন্ট মানে আপনাকে যে কাজ দিয়েছে যে আপনাকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এই 150 ওয়ার্ড কমপ্লিট লিখতে পারছেন কিনা এটা টাস্ক অ্যাচিভমেন্ট, এটা হলে 25% মার্ক পাবেন। কোহেরেন্সি অ্যান্ড কোহেশন মানে হচ্ছে আপনার যে কাজটা দিছে একটা লাইনের সাথে একটা লাইন ইনফরমেশনগুলো ফ্লোটা ঠিক আছে কিনা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ফ্লোটা ঠিকভাবে গেছে কিনা, এটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, কোহেরেন্স অ্যান্ড হচ্ছে কোহেশন। আর লেক্সিক্যাল ইউজ হচ্ছে আপনি ভোকাবুলারি কীরকম ইউজ করতেছেন। সো আপনি অনেক সুন্দর সুন্দর ভোকাবুলারি ইউজ করতে হবে, এটা পার্ট 1-এর জন্য কী কী ভোকাবুলারি ইউজ করতে হবে এটা একটু পরে লেখায় দিব, সেগুলো ইউজ করে আপনি বাসায় হোমওয়ার্ক করে আসবেন। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এটা ঠিকঠাকভাবে রাখা ট্রাই করবেন, ম্যাক্সিমাম আমাদের ভুল হয় এখানে, সো এইটা একটু ঠিকঠাক করে ট্রাই করবেন। সো ইফেক্টিভ সেন্টেন্স স্ট্রাকচার, তো গেট 8+ পাওয়ার জন্য দেখেন পজিশন স্টেটমেন্ট, দ্য প্রাইস স্টোড অ্যাট, সো আপনি লেখাগুলো অ্যাকাউন্টেড ফর, এই ওয়ার্ডগুলো মুভমেন্টের জন্য আপনি এ ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ, সো এই কথাগুলো এইভাবে ইউজ করতে পারেন। টাইমের ক্ষেত্রে ফ্রম এত টু এত, বিটুইন এত টু এত, আপনি যে কোনো একটাকে চুজ করে নেবেন আপনার নিজের জন্য, যে আমি শোনেন সব তো আর মুখস্থ করতে হবে না, আপনি একটা প্যাটার্ন মুখস্থ করবেন যে আমি যখন টাইম পাবো তখন আমি হচ্ছে দিয়ে দিব ফ্রম এত টু এত। সো আমরা একটু পরে ডিটেলস পড়বো, ফ্রম এত টু এত বা বিটুইন এত টু এত বা ডিউরিং দ্য পিরিয়ড এত টু এত, মানে যে কোনো একটা মুখস্থ করবেন এইটাই আপনি ইউজ করবেন। গ্রামার ভেরিয়েশন আপনি ভিন্নভাবে দিতে পারেন, দেন, বিফোর, আফটার, বিফোর, এগুলো ইউজ করতে পারেন আপনার নিজের জন্য। সো এগুলা হচ্ছে একটু দেখে নিন। সো দেখেন ওরা কীভাবে লিখছে, প্রত্যেকটা জিনিসকে সুন্দর সুন্দরভাবে লিখছে, দ্য মোর দেন, এগুলো কম্পারিজন ইউজ করছে, যে মেল বেশি আছে দেন এতের থেকে বেশি, ফিউয়ার ফিমেলস দেন মেলস, মোর মেলস দেন ফিমেলস, এই যে এই লেটাকে দুইভাবে লেখা যায়। সো আপনি যেভাবে লেখেন না কেন আপনার লেখা হবে, বাট আপনি ট্রাই করবেন হচ্ছে এই পেসিভ ভার্বগুলো ইউজ করার জন্য। সো এইটা হচ্ছে টেবিলটা, এই টেবিলটা খুব ভালোভাবে একবার ট্রাই করবেন। চিত্রে যখন দেখবেন নিচের দিকে যাচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা নেবেন। সো আপনি হচ্ছে ফল ডাউন, ফল বা ডিক্রিজ, নর্মালি সবাই ডিক্রিজ লিখবে, আপনি ডিক্রিজ না লেখে আপনি হচ্ছে একটু নিচে চিন্তা করবেন অন্য কিছু, যে যেমন হচ্ছে আপনি গো ডাউন লিখতে পারেন, আপনি ড্রপ লিখতে পারেন, আপনি হচ্ছে স্টেডিভাবে হচ্ছে কমতেছে, এই স্টেডি ডিক্রিজ, গ্র্যাজুয়ালি ডিক্রিজ, মডারেট ডিক্রিজ, এখান থেকে আপনি কয়েকটা ওয়ার্ড আপনি ইয়ে করবেন। সো সিগনিফিকেন্টলি ডিক্রিজ, নিচের দিকে যাবে যখন এখান থেকে এই অ্যাডজেক্টিভগুলো ইউজ করে এই নাউনের সাথে ব্যবহার করতে পারেন, যে কুইক ডিক্লাইন বা কুইক ডিক্রিজ, এই জিনিসগুলো এখান থেকে নেবেন, আপনি যেটা নেবেন এটা আপনি সবসময় ইউজ করবেন, তাহলে আপনার পরীক্ষার মনে থাকবে। আপনার বেশি মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি জাস্ট সিলেক্ট করেন যে আমি ডাউন যখন যাবে চিত্রটার মধ্যে, আমি ডাউনের ক্ষেত্রে আমি যখন ডাউন আসবে, যদি আমি এখানে উল্টা দিকে চিন্তা করতাম ডাউন আসবে, ডাউনে আমি কী লিখবো, এই জিনিসটা আপনার হচ্ছে এখান থেকে একদম সরাসরি মুখস্থ করে ফেলেন, যে আমি সবসময় এটাই লিখবো, এটা আপনার কাজ, বেশি না, বেশি দেখে করবেন কি, আপনার খাতায় একটা তো উঠতে হবে। আপের ক্ষেত্রে নর্মালি সবাই ইনক্রিজ বলে, আপনি ক্লাইম বলেন, আপনি গো আপ বলেন, আপনি রকেট স্পিড বলেন, আপনি হচ্ছে ক্লাইম বলেন, আপনি যে কোনো একটা বলেন, আপনিই বলবেন, ঠিক আছে। নো চেঞ্জ যখন বলবে সবাই বলবে যে রিমেইন কনস্ট্যান্ট, সো আপনি অন্য কিছু লেখেন যে স্টে কনস্ট্যান্ট, স্টে স্টেবল, স্টেডি, সো এগুলো হচ্ছে আপনাকে মার্কিংগুলো লেক্সিক্যাল রিসোর্সগুলো বাড়াবে, যে হ্যাঁ আপনি পারতেছেন। সো কনস্ট্যান্ট চেঞ্জ, বারবার যখন এটা হয় তো ফ্ল্যাকচুয়েট বা বেরি বা ফ্ল্যাকচুয়েশন হয়, এই ওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন।
সো হঠাৎ করে আপ চেঞ্জ ডাইরেকশন যদি নিচে থেকে উপরে আসে তাহলে হচ্ছে এ হাই অফ বা এ লো অফ, যদি হিট বটম থেকে আউট নিচে থেকে উপরে যায়, আর যদি হিট পয়েন্ট পয়েন্ট সর্বোচ্চ চলে যায় তাহলে এ হাই অফ। সো এইখান থেকে আমি যেটা বললাম এখান থেকে সুন্দর করে কয়েকটা ফেজ নেবেন। এখানে বলছে স্ট্রাকচার ডেসক্রাইব, আপনি চাইলে সরাসরি এইভাবে শুরু করতে পারেন যে দেয়ার ইজ এন সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এত তো এত। সো আপনাকে বলছে যে আপনি চাইলে এই লাইনটা সব জায়গায় ইউজ করতে পারেন, যেমন সবাই ইউজ করছে দেখেন এখানে যদি আপনার বলছে যে কোনো জায়গায় সিগনিফিক্যান্ট ইনক্রিজ, এখন আমি এখানে এটা পড়ে যাই। সো আপনি যখন এখান থেকে একটা যে কোনো একটা চুজ করলেন, ধরেন ফ্রম এত টু এত নিলেন, সো আপনি বললেন যে হচ্ছে এই চিত্রটা দেখে বললেন যে হঠাৎ করে চেঞ্জ আসে বললে আপনি বলতে পারেন দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ এমপ্লয়েড পিপল তো আপনাকে এটা কী বলে টাইটেল, ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এত তো এত। এই যে একটা লাইন অ্যাড হয়ে গেল, এটা আপনি মুখস্থ রাখতে পারেন, আপনি ইউজ করতে পারেন মার্কিং বাড়ানোর জন্য। দ্য নাম্বার অফ এমপ্লয়েড পিপল ইনক্রিজ সিগনিফিক্যান্ট ডিউরিং দ্য পিরিয়ড, এটাও লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, বাট আপনি দেয়ার ইজ এন সিগনিফিক্যান্ট ইনক্রিজ এখানে দুইটা লাইন এইভাবে যখন লিখবেন, এই লাইনটা লিখলে থেকে এই লাইনটা লিখলে আপনার ওয়ার্ড কাউন্ট বেড়ে যাচ্ছে, আপনার মার্কিংটা বেড়ে যাচ্ছে। সো এইভাবে হচ্ছে নিলেন, দেন দেখেন কোনটা কীভাবে আসলে আপনি কী লিখতে পারেন, ইনক্রিজ, স্টাডিলি বা হচ্ছে স্টেবল, ডিক্রিজ, গ্র্যাজুয়ালি ডিক্রিজ অল্প অল্প কমতেছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ অল্প অল্প বাড়তেছে, র্যাপিড চেঞ্জ, র্যাপিড ইনক্রিজ, র্যাপিড ডিক্রিজ, হঠাৎ করে বেড়ে যাওয়াকে র্যাপিড ইনক্রিজ, হঠাৎ করে নিচে নামাকে র্যাপিড ডিক্রিজ। এগুলো আপনি বলতে পারেন, আপনি যে কোনো জিনিস এখান থেকেও নিতে পারেন। সো আমি বললাম যে কোনো একটা আপনি চুজ করে নেবেন, আপনার হাতে থাকবে, আপনি কারো মুখস্থ সব করবেন না। দেন হচ্ছে এভাবে ডাউনফল ট্রেন্ডকে কীভাবে লিখতে পারেন, ফল স্টেডিলি অল্প অল্প করে যাচ্ছে, ডিক্রিজ স্লাইটলি, রাইজ গ্র্যাজুয়ালি অল্প অল্প করে, এগুলো যেগুলো দেখেন চিত্রগুলো এইগুলাই, এই যে গ্রাফের লাইনের চিত্রগুলো এইভাবেই আসবে, আপনি জাস্ট হচ্ছে আপনি কম্পারিজনটা করতে হবে। সো যেভাবে এখান থেকে নিতে পারেন। দেন হচ্ছে যদি যাই, এই যে কয়েকটা ওয়ার্ড দিছে আর কি, রিচ এ পিক, স্টোড অ্যাট, স্টার্টেড অ্যাট, এন্ডেড অ্যাট, ড্রপ, ডিক্রিজ, এইখান থেকে জাস্ট আপনি নিতে পারেন। এখানে দাগা এনো আছে একদম হলুদ কালারের, সো এটা আমি দিয়ে দিব, এখান থেকে আপনি দেখবেন। সো টাইপ ওয়ানে হচ্ছে ম্যাক্সিমাম স্কোর হচ্ছে যেখানে ইয়ে হয় যে আপনি হচ্ছে প্রথমে হচ্ছে আপনি রিড সামারি বুঝবেন, কেয়ারফুলি সেটাকে রিড করে বুঝার ট্রাই করবেন কী হইতেছে, দেন আপনি লিখবেন যে এই টেবিলে এটা দেখাচ্ছে এত থেকে এত সালের। দেন হচ্ছে আপনি মানে বোঝার চেষ্টা করবেন মানে কোথায় ইনক্রিজ কোথায় ডিক্রিজ হয়েছে, এই জিনিসটাকে নোট ডাউন করার ট্রাই করবেন। তারপর মেইন পয়েন্টটাকে চিন্তা করবেন যে কোন কোন পয়েন্টে আসলে চেঞ্জেসটা আসছে, এই চেঞ্জটা নেবেন। সো মেইনলি আপনারা কষ্ট করে এই স্লাইডটা পড়বেন। দেন আমি তাও হচ্ছে ওভারঅল করে যাচ্ছি আর কি। সো আচ্ছা, আপনাকে কিছু অ্যাডভাইস তারা দেওয়ার ট্রাই করছে। অফকোর্স গ্রামার হেল্পস, বাট ইউ শুড অলসো ফোকাস অন ইউজিং ভেরিয়াস সেন্টেন্স স্ট্রাকচার, ডোন্ট ইউজ দ্য সেম সেন্টেন্স স্ট্রাকচার ওভার অ্যান্ড ওভার, মানে সেম স্ট্রাকচার বারবার ইউজ করার ট্রাই করবেন না, ভিন্ন ভিন্ন স্ট্রাকচার ট্রাই করবেন। বাট গ্রামার হেল্প করবে, বাট এরা থেকে বেশি ফোকাস করবে আপনি ভেরিয়াস টাইপ অফ সেন্টেন্স স্ট্রাকচার, যেমন কোনোটা মানে বিং দিয়ে শুরু করলেন, কোনোটা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুরু করলেন, এই জিনিসটা আপনার উপরে আর কি। So read as possible as much, you will understand how to more effective writer observe your। আচ্ছা, তাহলে রিড করতে বলছে অন্য রাইটার, যেমন আমি এই শীটটা দিয়ে দিব, এই শীটের সবগুলোতে 31টা পেজ আপনার কাজ হবে রিড করে। এখানে প্রচুর, এখানে আছে যেমন লাইনের আছে 6টা, বারের আছে 4টা, এটা আছে 4টা, এরপরে এগুলো সুন্দর করে পড়ে এবং হচ্ছে 2টা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা লিখে আনবেন। সো মানুষেরটা পড়লে আপনি পড়া বুঝবেন ভালো, এটা তার অ্যাডভাইস। ওকে, সো এবং হচ্ছে এখানে ইউজফুল টাইম এক্সপ্রেশন, ওই যেটা বললাম আর কি, যে টাইম টু টাইম বলতে পারেন, আনটিল, এখানে যে কোনো একটা, আমি আবার বলতেছি এখানে যে কোনো একটা চুজ করবেন, এটা আবার পার্ট 2তে কাজে লাগবে, যে ওই টেম্পলেট সাজাইতে গেলে। সো ল্যাঙ্গুয়েজ ফর এস্টিমেশন, যে কোনো এস্টিমেশনের জায়গায় অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, তারপরে জাস্ট ওভার, অলমোস্ট। সো এখান থেকে একটা চুজ করবেন আপনি, যে আমি অ্যারাউন্ড বলবো নাকি অ্যাপ্রক্সিমেটলি বলবো। কেন একটা বলতেছি, এটা আসলে আপনার টাইম বাঁচাবে, বলেন আপনার মুখস্থ করতে হেল্প করবে আর কি, যে আমি এটা বলে এটাই বসাবো, কারণ আপনারা তো আপনি জানেন। সো রুলস কি দেখেন, 150 ওয়ার্ড থেকে 220 ওয়ার্ড ম্যাক্সিমাম বলছে। আচ্ছা ঠিক আছে, তো 250 ওয়ার্ডও লিখতে পারেন, 200-র নিচে লিখতে পারেন, বাট মিনিমাম 150 ওয়ার্ড লাগবে। সো ইউ উইল ফেস পেনাল্টি পাবেন যখন আপনি এনাফ টাইম টাস্ক টু কমপ্লিট না করতে পারেন, অথবা হচ্ছে ওয়ানটাকে আপনি ঠিকঠাক করে 150 ওয়ার্ড না লিখতে পারলে কিন্তু আপনার কখনো 6-এর উপরে যাবে না স্কোর। সো মাথায় রাখবেন 150 ওয়ার্ড কিন্তু মেজর একটা ফ্যাক্ট। সো ইউ মাস্ট স্কিপ লাইন বিটুইন প্যারাগ্রাফের লাইন হচ্ছে স্কিপ করতে পারেন, মাস্ট স্কিপ করতে হবে, কিপ ইট সিম্পল। এখানে
এখানে তো হচ্ছে বলছে 220 এর উপরে লিখলে আবার পেনাল্টি হবে নাকি? না 20-এর উপরে লিখলে পেনাল্টি না, মানে এটা রাখার ট্রাই করছে, কারণ 20-এর উপর লিখতে গিয়ে যদি আপনি টাস্ক 2-তে আবার 250 না লিখতে পারেন তখন পেনাল্টি খাবেন না। এই যে এটা বলছে, এটা ইউ ওয়ন্ট হ্যাভ এনাফ টাইম টু কমপ্লিট ইউর টাস্ক টু রাইটিং, বুঝছেন? যদি এটা মানে ইফ ইউ রাইট মোর দেন 200 ইউ উইল ফেস পেনাল্টি। আচ্ছা এখানেও এটা বলছে, বাট মেইনলি মেবি আমি মনে হয় 250-এর মতো লিখছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে এটাই করেন, ওদের যে টাস্কটা তাহলে আর 150 থেকে 200-এর মধ্যে রাখেন, তবে 150-এর নিচে যাতে কখনো না যায়, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, কিপ ইট সিম্পল, কারেকশন রাখার ট্রাই করবেন। ওকে, দেন মোস্ট মিস্টেক স্টুডেন্ট মেক্স টাস্ক 1-এর জন্য যে মিস্টেকটা করে সেটা হচ্ছে আমরা যেমন এ স্লাইট ডিক্রিজ ইনক্রিজ, এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে লেখা, নট এ স্লাইটলি ডিক্রিজ স্লাইটলি ইনক্রিজ, এখানে একটু ভুল করে। সো আপনি এটা জানে নিলেন যে স্লাইট ইনক্রিজ স্লাইট ডিক্রিজ লিখতে পারি। তো অনেকেই করে সামারিটা কপি করে ফেলে, সো কপি করা যাবে না, আপনি হচ্ছে প্যারাফ্রেজ করতে পারেন, কপি কোনো কিছু করা যাবে না। মিস ইউজিং দ্য ওয়ার্ড অর ফেজ, সো আপনি অনেক ওয়ার্ড ফেজ মিস ইউজিং করে, কোশ্চেন মার্ক রাখে, সো পার্ট 1-এ কখনো কোশ্চেন মার্ক থাকে না, যে হোয়াট আর ইউ ডুইং টু থিঙ্ক, মানে কোশ্চেন টাইপের কোনো কিছু থাকবে না, কোশ্চেনের আনসার চায় না, সে কম্পারিজন চাইছে। সে রং ভার্ব টেন্স ইউজ করা, মেইনলি যেটা আমরা নর্মালি বলি আর কি, যে টেন্সের প্রবলেম সবারই হয় সেগুলো ইউজ করে। তবে আপনি যদি চাইলে একদম নিড অ্যান্ড ক্লিন একদম নর্মাল ওয়ার্ডে রাখেন, পার্ট 1 আপনার জন্য আসলে খুব একটা কঠিন হওয়ার কথা না। সো আমি এবার হচ্ছে এই ওভারঅল বললাম, তো এবার হচ্ছে আমরা ধরেন এই যে ডিসকাসে যাই। দেখেন আমি যদি এটা আলোচনা করতে যাই, এখানে একটা উইট এক্সপোর্টের 1985 থেকে 1990 প্রথমে কাজকে আপনি পড়বেন। দেখেন আপনি 3টা পয়েন্টে সে এখানে আছে, একটা পয়েন্টে সে বেড়ে গেছে, লাস্টের পয়েন্টে সে কি আছে। সো আপনি দেখেন দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স 3 রিজিয়ন, 3টা রিজিয়ন ইন টার্ম অফ, এই যে এই মার্কগুলো দেখেন, সো আপনি চাইলে সবাইকে লিখতে পারেন, দ্য লাইন গ্রাফ ডিপিক্টস দ্য ইনফরমেশন অ্যাবাউট উইথ এক্সপোর্ট বিটুইন এত তো এত, এটা বলতে পারেন। আবার দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স 3 রিজন, 3টা রিজিয়ন, হ্যাঁ, ইন টার্ম অফ কি কিসের উপরে, উইথ এক্সপোর্টের উপরে, বিটুইন এত থেকে এত, ওই যে টাইম পিরিয়ড একটা এখান থেকে নিয়ে আসছে, আপনি চাইলেন ওভার দ্য পিরিয়ড এত থেকে এত, যে কোনো একটা নেন। সো আপনি দেখেন আমি যদি লিখতাম দ্য লাইন গ্রাফ ডেপিক্স মানে শো করা, বা দ্য লাইন গ্রাফ ডেপিক্স দ্য ইনফরমেশন অ্যাবাউট উইথ এক্সপোর্ট বিটুইন এত থেকে এত, আমি কিন্তু চেঞ্জ করলাম। আবার আপনি চাইলে দ্য লাইন গ্রাফ, আপনি চাইলে একটা প্যাটার্নই, কিন্তু এটা সবার জন্য, আপনি যদি পরেরটা জান এটা সবার জন্য। দ্য বার গ্রাফ কম্পেয়ার্স 3 রিজিয়ন বিটুইন এত তো এত এত তো এত, দেখছেন সবার জন্য কিন্তু সেম ক্যাটাগরিতে চলে আসছে। আপনি যদি এখানে যান দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স পার্সেন্টেজ অফ পিপল ইন 3 কান্ট্রিজ ইন্টারনেট বিটুইন এত তো এত, দেখছেন যে কোনো বইয়ে যান তারা এভাবেই লিখছে প্রথম লাইনটা, কথা কি বুঝছি? জি ভাই। সো লাইন গ্রাফ, এই যে আপনি যেভাবে লেখেন না কেন, প্রথম লাইনটা হবে যে কি নিয়ে কথা বলতেছে, দ্য লাইন গ্রাফ, এটা হচ্ছে এখানে বলছে যে কম্পেয়ার্স করছে, আর এখানে সেও বলতে পারতো কম্পারিজন করছে, সে না বলছে দ্য লাইন গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট কাদের, এই যে ইউকে, এই যে ইউকে মাইগ্রেশন নিয়ে, ইমিগ্রেশন অ্যান্ড ইউকে মাইগ্রেশন ইমিগ্রেশন অ্যান্ড নেট নিয়ে বিটুইন এত টাইম থেকে এত টাইম। আমি যদি পরেরটা যাই, দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স 4 সেক্টরস ইন, এই যে সে ইন কি, এই যে নামটা, দ্যাট বিটুইন এত টাকা এত। সো আপনি চাইলে সে একটা টেমপ্লেট ইউজ করতে বলছে, যে আপনি চাইলে এইটা ফলোইং এসে গ্যাপ ফেলতে পারতে পারেন, দরকার নাই। এখানে সেম, দ্য চার্ট কম্পেয়ার্স দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড ফর এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল ইউজ অ্যান্ড ডোমেস্টিক, এবং হচ্ছে এটা। সো এখানে যেহেতু টাইম পিরিয়ডের দুইটা সে বলছে যে এটা এখানে এই চার্টে দেখাচ্ছে এটা, দেন এখানে দেখাচ্ছে এটা, ব্রাজিল, রিপাবলিক, শিকাগো অ্যান্ড কাগো। মানে প্রথম তাহলে প্যারাটা কি আপনার এইটুকু বলাতে আপনারা কি বুঝছেন বলেন, প্রথম প্যারাটা আসলে কি বলেন, প্রথম প্যারাটা কি আসলে? হ্যাঁ, প্রথম প্যারাটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন, মানে আমার একদম নাম নেমিং বলা যায়। হ্যাঁ, মানে আমি প্যারাসিস্টেন্ট কি নিয়ে কথা বলতেছে, সরাসরি কথা। কি নিয়ে কথা সো বলতে আপনি চাচ্ছি? যাই বলেন না কেন, প্রথম প্যারা দেখেন টাইটেল, দ্য বার চার্ট ইলাস্ট্রেট দ্য ইনফরমেশন অ্যাবাউট। সো আপনি দেখেন আমি বলছি ডিপিক্স, আপনি বলছেন গিভস ইনফরমেশন, এখানে আবার দিছে কি ইলাস্ট্রেট দ্য ইনফরমেশন, এই যে জাস্ট 10 করে চেঞ্জ করে। সো আপনার তো একটাই আসবে পরীক্ষাতে, 10টা তো আসবে না যে মিলে যাবে, আপনি একটা মুখস্থ করবেন, কথা বুঝছেন? যেটা সুন্দর লাগে আপনার কাছে, যে দ্য গ্রাফ, দ্য লাইন গ্রাফ, দ্য বার গ্রাফ, দ্য পাই চার্ট ইলাস্ট্রেট দ্য ইনফরমেশন অ্যাবাউট,
এখানে কিসের দ্য প্রপোর্শন অফ ট্রাভেলার্স হু ইউজ ডিফারেন্ট টাইপ অফ ভেহিকলস টু কমিউট টু ওয়ার্ক ইন ইউরোপ। এই যে এই পুরো এই লাইনটা নিয়ে সো ইউরোপ সিটি ডিউরিং দ্য পিরিয়ড 1960 থেকে কই গেল, হ্যাঁ 1960 থেকে 2000 পর্যন্ত। এটা হচ্ছে আপনাকে এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে আনসারের পিরিয়ড, এই সবার জন্য সেম। আপনি যদি এখানে আসেন, দ্য বার চার্ট কম্পেয়ার্স দ্য অ্যামাউন্ট অফ ফ্রি টাইম পার উইকস দ্যাট মেলস অ্যান্ড ফিমেলস ইন 5 ক্যাটাগরি, মেল অ্যান্ড ফিমেল ইন 5 ক্যাটাগরি হ্যাড বিটুইন। এই যে সবাই কিন্তু বিটুইন ইউজ করতেছে, আপনিও বিটুইনটা রাখেন বা অথবা আপনি নতুন একটা দেন। আমি যেটা বললাম প্রথম প্যারা সবার কাছে ক্লিয়ার, পারবো না? জাস্ট চিত্র দেখবো, আনসার করবো, পারবো না সবাই? ভাইয়া এখানে তো বলা আছে 5 ক্যাটাগরি, যদি আমি 5 ক্যাটাগরি না বলে 5টা ক্যাটাগরির নাম লিখে দিই, এক্ষেত্রে আমার ওয়ার্ডের কাউন্টিং বাড়বে না? বাড়বে, তো আপনি চাইলে লিখতেই পারেন যে 5 অথবা ক্যাটাগরি 3 ইন টার্ম অফ 5 ক্যাটাগরি সাচ এস, আপনি সাচ এস ইউজ করতে পারেন, তাহলে আপনার হচ্ছে জি। ওই ওয়ার্ডও বাড়লো, আপনার গ্রামারও বাড়লো। কিন্তু ভাই টাইটেলে তখন তো আর সামারি থাকে তখন না। সামারি থাকে না, হ্যাঁ এটা রাখতে পারি। কিন্তু ওই যে দেখেন আবার অনেক সময় হচ্ছে রাখা যায়, যখন হচ্ছে যদি টাইম পিরিয়ডটা না থাকে তখন ওই যে ওয়ার্ড কমে যায় না, টাইম পিরিয়ড না থাকলে তখন আসলে কি করে, তখন লেখে, দেখে আমি দেখাচ্ছি আপনাকে, এখানে তো আছে, এই যে দেখেন এখানে দুইটা প্যারা গেছে, সে কি লেখছে একদম লিখে দিয়েছে না, দ্য চার্ট কম্পেয়ার্স দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ ইন আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়ালিজ অ্যান্ড ডোমেস্টিক অ্যারাউন্ড দ্য ওয়াটার অ্যান্ড ওয়াটার ইউজ ইন ব্রাজিল। এটা কারণ হচ্ছে সে এখানে দুইটা যখন নিয়েছে কম্পারিজনটা আসলে কি করবে, সে একবার এখানে টাইম পিরিয়ড দিলে আবার এখানে আবার আলাদা বলতে হবে, কারণ আমার তো এটা পুরোটা ওভারঅল বলতে হয়, রাইট? এই জন্য সে এখানে নিয়ে আসছে। এই সিচুয়েশন আপনি ইউজ করতে পারেন, কথা বুঝছি? জি ভাই। আপু কি বুঝছি? জি ভাইয়া। ওকে, সো প্রথম প্যারা নিয়ে আশা করি কারো সমস্যা নেই, রাইট? না ভাই। সবাই হ্যাঁ এমনি হচ্ছে গিয়ে ধরেন আমার সাথে যদি আর কারো ফার্স্ট প্যারার মিল পাওয়া যায়, ফার্স্ট প্যারা এটা কি কোনো effect আপনি তো আর কারোটা কপি করতেছেন না, সো ওই রকম না, নেবে না। ফার্স্ট প্যারা হচ্ছে জাস্ট ইনফরমেশন, এটা জানে সবাই। সো আপনি নর্মালি যে কোনো লেখেন না কেন আপনার তো মিলবে না, কারণ সে এক্সপোর্ট ইন, সে হয়তো বা আপনি সরাসরি এটা লিখলো, কেউ লিখলো যে অন্যটা, সো এটা নিয়ে সমস্যা নেই। ফার্স্ট প্যারা দিয়ে আপনার আপনাকে এক্সাম বাতিলে আসবে না, আপনার তো নেক্সট আরও লেখা আছে তো। হ্যাঁ। আচ্ছা, দেন পরেরটা হচ্ছে ওভারঅল। প্রথম প্যারা সবার জন্য সেম, দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স 3 রিজন, দ্য বার চার্ট কম্পেয়ার্স 4 রিজন, দ্য ইন টার্ম অফ দিয়ে নামটা বিটুইন এত থেকে এত। এবার আসি পরের প্যারাগ্রাফ যেটা, সেটা হচ্ছে ওভারঅল নিয়ে। ওভারঅল কি বলতে যাচ্ছে দেখেন, ওভারঅল দ্য 3 রিজন এক্সপিরিয়েন্স ডিফারেন্ট ট্রেন্ডস ইন দ্য টাইম পিরিয়ড। 3টা রিজন এক্সপিরিয়েন্স করে ডিফারেন্ট ট্রেন্ডস। ওয়েল দ্য উইট এক্সপোর্ট ইন কানাডা, এই যে কানাডা নিয়ে কথা বলতেছে, কানাডা কি করছে, অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিজ রোজ অ্যান্ড সাম ফ্ল্যাকচুয়েশন। এই দেখেন এই যে ওয়ার্ডটা ইউজ করে, রোজ উইথ সাম ফ্ল্যাকচুয়েশন, এই যে সে হচ্ছে এই ফ্ল্যাকচুয়েটটা বেশি হইতেছে, অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রি বারবারে উপর আপ ডাউন করতেছে, সো ফ্ল্যাকচুয়েশন করতেছে। দ্য এক্সপোর্ট অফ অস্ট্রেলিয়া ফল ওভার টাইম, আর অস্ট্রেলিয়াটা কি করছে, এই যে ওভার টাইমে ফলই হইতেছে। এই যে তিনটাকে একসাথে নিয়ে আসা হচ্ছে, এটাকে বলতেছি আমরা সামারি, কথা বুঝছি? তিনটাকে এক প্যারাতে নিয়ে আসাটাকে বা এক হচ্ছে সাইনে নিয়ে আসা, এটাকে বলতেছি সামারি। তো এখানে কি হয়েছে, এখানে আমরা দেখতেছি এ দুইজন হচ্ছে ফ্ল্যাকচুয়েশন করতেছে, আপ ডাউন করতেছে, আর সে হচ্ছে শুধু কমতেছে ওভারঅল পিরিয়ডে, এইটা বলছে। আমি যদি এখানে যাইতাম, এখানে যদি ওভারঅল দেখেন, ইটস ক্লিয়ার দ্যাট, আপনি একটা লেখা নিতেই পারেন এটা, যে আমি ইটস ক্লিয়ার দ্যাট ক্লিয়ার করবো, মেন এনজয়েড, এই যে মেন হচ্ছে আমার কালোটা দেখেন, মেন কালোটা সবসময় বেশি, মেন এনজয়েড মোর আওয়ার্স লেজার টাইম পার উইক দেন উমেন ইন দ্য 3 আউট অফ 5 ক্যাটাগরি। এই 3টা ক্যাটাগরির মধ্যে মেন হচ্ছে এনজয় করছে সবসময়, হাওয়ার অনলি ফিগার্স ফর উমেন ওয়ার শোন ইন 2 ক্যাটাগরিজ, 2টা ক্যাটাগরি। দেখেন পুরো প্যারাটা কিন্তু একসাথে চলে আসছে, যে ম্যান কি করছে ওমেন থেকে বেশি আসছে, কম্পারিজন করে দিয়েছে, আর অনলি ফিমেল হচ্ছে 2টা ক্যাটাগরিতে। এই হচ্ছে ওভারঅল, কথা বুঝছে? এখানে কোনো টাইম পিরিয়ড বা কোনো সময় কি আসছে যে কত আওয়ার কত কিছু না ভাই। সো ওভারঅল পিরিয়ডে কখনো কম্পারিজন, টাইম কম্পারিজন বা হচ্ছে সময় বা ডেটা নিয়ে কথা হয় না। ওভারঅলে আপনার ওভারঅল কী কাহিনী সেটা। আবার যদি আরেকটা পড়ি, ওকে, সো এখানে যদি দেখেন ওভারঅল, আচ্ছা টেবিলে আমরা পড়ে যাব। সো লাইনের ওভারঅলে যাই, দেখেন এখানে বলছে ইটস ক্লিয়ার দ্যাট দ্য প্রপোর্শন of the population who use internet increase in each country over the period shown. Overall, a much larger percentage of Canada
অ্যান্ড আমেরিকা, এই যে কানাডা অ্যান্ড ইউএসএ, এটা তারা কি করতেছে, হ্যাড অ্যাক্রস দ্য ইন্টারনেট অফ কম্পারিজন অফ মেক্সিকান থেকে বেশি, অ্যান্ড কানাডা এক্সপিরিয়েন্স দ্য গ্রেটেস্ট গ্রোথ ইন ইন্ডোনেশিয়া, কানাডা হচ্ছে সব থেকে বেশি, এ দুইজন এর থেকে বেশি এবং কানাডা সব থেকে বেশি। এই হচ্ছে ওভারঅলে কোনো পার্সেন্টেজ সময় টময় কিচ্ছু কথা বলে না। সেম এটা যদি চিন্তা করেন, বুথ ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন, দেখেন বুস্ট ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন রেটস রোজ ওভার দ্য টাইম পিরিয়ড, এই যে এই কথাগুলো বললেন, রোজ ওভার দ্য টাইম পিরিয়ড, বাড়তেছে সময় অনুযায়ী বাড়তেছে, বাট দ্য ফিগার ফর ইমিগ্রেশন ওয়ার সিগনিফিকেন্টলি হায়ার, ইমিগ্রেশন তার উপরে হায়ার, আর নেট ইমিগ্রেশন এই যে এদের থেকে 4 থেকে 8, এই যে 4 থেকে 8 অবস্থায় বলে দিছে যে এখানে হচ্ছে শুধুমাত্র সে হায়ের দিকে গেছে। সো এই জিনিসগুলো হচ্ছে এই যে সে শুধু এখান থেকে হায়ার দিয়ে গেছে, এখান থেকে বরঞ্চ এখানে একবার সমান হয়েছিল একবার বাড়ছিল, এটা না বলে সে বলছে 4 থেকে যদি আমি 8 চিন্তা করি দেখা যাচ্ছে সে শুধু বাড়তেছেই, এটা বলে দিছে। সো ওভারঅল জিনিসটা আপনি কি বুঝতেছেন, এটা সবাই ভিন্ন ভিন্ন জিনিস বুঝবেন। আপনার কাজ হবে এখানে কোনো কম্পারিজন না আনা, এখানে কোনো টাইমের কথা না বলা, এখানে শুধু আপনি বলে দিবেন আপনি কি দেখতেছেন ওভারঅল। প্রথমটাতে হচ্ছে টপিকটা কি নিয়ে, পরেরটাতে হচ্ছে কি দেখতেছেন। সো আপনি একটা প্যাটার্ন মনে মুখস্থ করতেই পারেন যে আপনি পরের লাইনে আসলে ওভারঅল ওয়ার্ডটা লিখবো, অথবা পরের লাইনে আসলে আমি সরাসরি বলে দেবো ইটস ক্লিয়ার দ্যাট, এবং যেটা আছে পরে এই ওয়ার্ডগুলো আপনি আনবই, ইটস ক্লিয়ার দ্যাট মাথায় রাখবেন সরাসরি। দেন হচ্ছে তার মানে এখানে আমি সরাসরি একটা দুইটা ওয়ার্ড পেয়েছি, দেখেন এখানে আমি মার্কিংয়ের জন্য জায়গা দিয়েছি লেক্সিক্যাল রিসোর্সে, কম্পেয়ার্স বা ডিপিক্স বা ইনস্ট্রাকশন, এখানে আমি মার্কিংয়ের জন্য জায়গা দিয়েছি, ইটস ক্লিয়ার দ্যাট এখানে আমি সময় দিয়েছি। সো এবং হচ্ছে যে আরও এই যে হাওয়েভারের সময় দিয়েছি, তারপর হচ্ছে আপনি চাইলে নেমলি টেমলিতেও রাখবেন। তো আবার পরের দিকে দেখেন তারা মার্কিং কিন্তু অলরেডি লাল করে দেওয়া আছে, কোথায় কোথায় মার্কিংটা হচ্ছে। ওভারঅল এই যে হচ্ছে ফেজ, যে রুজ স্টেডিলি ওভার দ্য পিরিয়ড, মানে বাড়তে কোনো কিছু যদি বাড়া থাকে, এই যে এটা কিন্তু সবাই ইউজ করবেন, আপনি যদি একবার মুখস্থ করে থাকেন আপনি ইউজ করবেন। সো এই জিনিসটা কি সবাই বুঝছি, সেকেন্ড প্যারাটা কি হয়? জি ভাইয়া। আপুরা বুঝছি? জি ভাইয়া। ওকে, এবার আসি থার্ড প্যারা। থার্ড প্যারা হচ্ছে এখন আমি তো লিখে ফেলছি, থার্ড প্যারা হচ্ছে পুরো মার্কিংটা পার্সেন্টেজ অনুযায়ী কম্পারিজন করা, যা বুঝাই দেওয়া যায় এখানে আসলে হইতেছে কি। যেমন আমি যদি এটাতে যাই, রিগার্ডিং দ্য ফুল টাইম এমপ্লয়ি হিসাবে অবভিয়াসলি ম্যান হ্যাজ স্লাইটলি মোর লেজার টাইম দেন ওমেন, এই যে এইখানে দেখেন স্লাইটলি মোর এই যে ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু আপনাকে মার্কিং আসবে। হ্যাড স্লাইটলি মোর লেজার টাইম দেন ওমেন, এটা আমি দেখতেছি বেশি, অ্যান্ড উইথ অ্যাপ্রক্সিমেটলি 40, যে মার্কিং চলে আসলে 40 আওয়ার্স ফ্রি টাইম পার উইক কম্পেয়ার টু অ্যারাউন্ড 80 আওয়ার্স উইক টাইম, এই যে 40 থেকে এই যে এই 48 থেকে 45 বেশি, এই যে ম্যান বেশি, এটা বলতেছে প্রথম থেকে এমপ্লয়েড ফুল টাইমে, এর ব্যাখ্যাটা এখানে দিল। সো অবভিয়াসলি আনএমপ্লয়েড অ্যান্ড রিটায়ার্ড, এই যে আনএমপ্লয়েড এবং রিটায়ার্ড এর দুজনকে একসাথে নিয়ে আসছে। পিপল আর বুথ, যেহেতু তারা মোটামুটি সেম এই জন্য একসাথে নিয়ে আসে, এবং পার্সেন্টেজটা বলে দিয়েছে। মোর ওভার এই যে মার্কিং আসতেছে, দ্য ফিগার ফর রিটায়ার্ড মেল অ্যান্ড ফিমেলস ওয়ার এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য আনএমপ্লয়েড, তাহলে এখানে তারা হচ্ছে সেম, অ্যান্ড লাস্টে হচ্ছে এদের দুজনের কথা বলে দিচ্ছে। কথা বুঝছেন? জি ভাই। সো এটা হচ্ছে কম্পারিজনের কথা। হাউস ইনজয়েড 50 আওয়ার্স ইন সেপারেট টাইম, এই যে হাউসের এদের কি করছে দেখেন, আপনি দুইটা প্যারাটা ডিটেলস বলতে বলছে তারা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড দুইটা প্যারা, কি সে পুরোটাকে দুইটা প্যারা ভাঙছে, সে কি করছে এদেরকে একটা প্যারাতে রাখছে আর এরা দুজনকে একটা প্যারাতে রাখছে, টাইম মানে জায়গা সহ। সো সেম আপনি এই কাজ করতে পারেন, দেখেন ওরা কি করবে, আমি যদি আরেকটা নতুন দেখাই, এই যে তাকে যদি দেখে সে এখানে কি বলতে যায় দেখেন, ইন 1999 সালে দ্য প্রপোর্শন অফ পিপল ইউজিং ইন ইন্টারনেট ইন ইউএসএ ওয়াজ অ্যাবাউট 20%, ইউএসএটা বলে দিছে, এখানে কিন্তু আপনার পার্সেন্টেজ বলতে হবে। দ্য ফিগার ফর কানাডা অ্যান্ড মেক্সিকো আর লোয়ার, ইউএস থেকে এরা লোয়ার কত, এত, দেখেন প্রথম পয়েন্টে কিন্তু সবাই বলে দিয়েছে। দেন ইন 5 এসে দেখতেছে যখন একটু বড় গেছে তখন হচ্ছে 5-এরটা বলছে, সে কি করছে দুইটা পিরিয়ডে ভাগছে, এখানে আর এখানে মিলে একটা বলছে, আর লাস্টে 9-এরটার জন্য আরেকটা পেরে দিছে। কথা বলছেন, মানে পুরোটাকে আপনার ইচ্ছা মতো আপনি দুইটা প্যারাতে ভাঙবেন, আপনি চাইলে বলতে পারতেন এটা এবং লাস্টেরটা একটা প্যারাতে, এই মাঝেরটা একটা প্যারাতে বলতে পারতেন। সো আপনি যেভাবে বলেন না কেন আপনি বলতে পারবেন। কথা বুঝছি? সেম আবার দেখেন এখানে যদি বলি 1999 ওভার এত, এখানে কিন্তু মার্কিংটা মানে বলতে হবে কত আছে, অত পিপল ইন ইউকে ওয়েল দ্য নাম্বার অফ পিপল হু ইমিগ্রেটেড স্টোড অ্যাট লিস্ট আন্ডার 3 লাখ এখানে আছে। দ্য ফিগার ফর নেট ইমিগ্রেশন অ্যারাউন্ড এত, তাহলে দেখেন তিনজনের কিন্তু এই সময় আয়সা বলছে। আবার 2003 আয়সা বলতেছে
বলার পরে লাস্টে আবার 2000 আফটার 4 পর থেকে বলছে, মানে সে এইটুকু অর্ধেক মানে করে ভাগ হাফ করে হাফ নিয়েছে, ভাগ করে নিয়েছে। ভাগ করে নিয়েছে। সো তার কথাগুলো সব হাফ হাফ করে। সো আমি যদি এখানে যাই দেখেন 1990 সালে এত ছিল, 1990 পরে সে 2000 একটা বলছে, আবার 2000 এর পরে 1990 পরে এইখানে ধরেন অর্ধেক আসছে, আপনি চাইলে অর্ধেক আসবেন, দেন ডাবল বলবেন, ঠিক আছে? জি আর ভাই। বলার সময় কিন্তু কম্পারিজন করবেন, কম্পারিজন দেখেন ইন 1990 অ্যারাউন্ড এই যে 500 এর মতো কিউবিক ওয়াটার ওয়াজ ইউজড বাই এগ্রিকালচারাল সেক্টর ইন ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? এই যে এগ্রিকালচারাল সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইড হয়েছিল। দ্য ফিগার ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ডোমেস্টিক ওয়াটার কনজামশন স্টুড অ্যারাউন্ড 50, আচ্ছা এখানে এইটুকু আসলো। বাই 2000 সালে দ্য গ্লোবাল ওয়াটার ইউজ এগ্রিকালচারাল হ্যাড ইনক্রিজ অ্যারাউন্ড এত। এই যে ইনক্রিজ হয়েছে কার থেকে? প্রথম থেকে। এই যে কম্পারিজন কিন্তু যাইতেছে প্রত্যেকটা কথাতেই। সো আপনি যদি বলে দেন এত সালে এত, প্রথম সালে এত, পরের সালে এত, সো এইগুলো কিন্তু না, এরা চাইতেছি আপনার কি হয়েছে, এই যে এখান থেকে ইনক্রিজ হয়েছে, এই ওয়ার্ডটা কিন্তু রাখতে হবে। কোথায় কোথায় ভুল হইতে পারে কথা কি বুঝছি? জি ভাই। সো আপনার কিন্তু কম্পারিজন, কথায় কথায় কম্পারিজন থাকতে হবে, পাশাপাশি জাস্ট ওই ভ্যালুটা বলে দিতে হবে কোন ভ্যালুটা কোন জায়গায়। সো আপনি এই পুরোটা এভাবে চিন্তা করবেন। তাহলে আপনি যদি পার্ট 1 চিন্তা করেন, পার্ট 1 দেখেন, পার্ট 1 এ কি হয়, আপনার নিজের কোনো মেধার কোনো কাজে লাগছে, মানে এক্সেপ্ট হচ্ছে আপনার গ্রামাটিক্যাল বা লেখার এবিলিটি বাদে না না। তাহলে পার্ট না 1 এর প্রথম লাইনে যেটা আপনি সরাসরি একটা মুখস্থ করবেন, সরাসরি সবার জন্য, যে যে কোনো একটা আপনি আপনার জন্য বানাই নেবেন, যে কোনোটা আপনি আপনার মতো করে বানাবেন। যেমন আমার জন্য বানানো ছিল এরকম, দ্য লাইন গ্রাফস গিভস ইনফরমেশন অ্যাবাউট, অথবা লাইন গ্রাফস ডেপিক্ট দ্য ইনফরমেশন অ্যাবাউট এত, এটা বিটুইন এত তো এত, শেষ। কথা কি বুঝছি? জি ভাই। সো এটা সবার জন্য জি আপনি ভাইয়া। আপনার মতো একটা বানিয়ে নিলেন, শেষ। তাহলে দেখেন যে কোনো লাইন গ্রাফ হোক, যে কোনো বার চার্ট হোক, যে কোনো কিছু হোক, আপনি এটা সরাসরি বসাই দিবেন, একদম ঠোঁটস্থ মুখস্থ আত্মস্থ। তাহলে আপনার হচ্ছে, আমি যদি দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ওই নাম থাকলে এমনিতে 25টা লাইন ওটু মুখস্থ শেষ হয়ে গেছে, 25 ওয়ার্ডের। এবার আসি পরেরটা, পরেরটা যে কোনো জিনিস আপনি যদি ওভারঅল, এখন আপনি ওভারঅল রাখতে পারেন এরকম, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট এটা শোড এ সিগনিফিক্যান্ট ডিউরিং দ্য পিরিয়ড, সিগনিফিক্যান্ট ইনক্রিজ অথবা সিগনিফিক্যান্ট ডিক্রিজ ডিউরিং দ্য পিরিয়ড, কোনো একটা তো হবে, রাইট? সো ওভারঅল হ্যাঁ। ইট ক্যান বি সিন দ্যাট এইটা শোড এ সিগনিফিক্যান্ট ডিউরিং দ্য পিরিয়ড, সে বাড়বে অথবা কমবে, আপনি এটা মুখস্থ। ওয়েল দ্য, ওয়েল আরেকটা হবে, এটা কি করছে, এক্সপিরিয়েন্স এ গ্রেটার থ্যান, রাইট? আরেকটা বেশি, অনেক বেশি চলে গেছে। এই যে কম্পারিজনটা আপনি মাথায় রাখতে পারেন, ওয়েল ইট ক্যান বি সিন দ্যাট, ওয়েল ইট ক্যান বি সিন দ্যাট, এটা হচ্ছে আপনার সব সময়। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট রেখে দিলেন, এরপর গ্যাপ রাখেন, একটা টেমপ্লেটে গ্যাপ রাখা, অফ শোড এ সিগনিফিক্যান্ট ডিউরিং দ্য পিরিয়ড, সিগনিফিক্যান্টের পর একটা গ্যাপ, এটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, এটা আপনি বসাবেন। ওয়েল ইউজ করবেন, এই যে ওয়েল ইউজ করে শিখলাম। ওয়েল দা আরেকটা রেখা, অফ ইন এক্সপিরিয়েন্সড এ ধরেন ডিক্রিজ ট্রেন্ড অথবা হায়ার ট্রেন্ড, আপনি কম্পারিজনে রাখলেন, এটা ওভারঅলের ক্ষেত্রে। সো আপনি যখন কয়েকটা পড়বেন, এই পুরো শিটটা যখন একবার পড়বেন, দেখবেন এগুলো নিয়ে পুরোপুরি ক্লিয়ার। থার্ডে হচ্ছে আপনি প্রথম লাইনটি বলেন ইন ডিটেলস, একটা ওয়ার্ড রাখলাম, দুইটা লাইন, ইন ডিটেলস দা, ধরেন প্রথমে শুরু করবেন, সে হচ্ছে এত থেকে এত বাড়তেছে, আবার হচ্ছে লাস্টের দিকে হচ্ছে সে এত থেকে এত কমতেছে, পুরো জিনিসটা আপনাকে বলবেন, এবং এইখানে কি কি ওয়ার্ড ইউজ করবেন সেই ওয়ার্ডটা আপনি রেচেল মিচেল থেকে আগেই মুখস্থ করে রেখে দিবেন, যে আমি হচ্ছে এইখানে সব সময় এখান থেকে এইখানেই কয়েকটা ওয়ার্ড ইউজ করতে হয় এইগুলোর। ভাই একটা কোয়েশ্চেন ছিল, এই যে ওয়ার্ড কাউন্টিং করে যেখানে, সেখানে কি এই যে এ একটা লেটার, ওটা হ্যাঁ কি ওয়ার্ড হিসেবে ওয়ার্ড, হ্যাঁ ওটা কি ওয়ার্ড হিসেবে ওয়ার্ড কাউন্ট করবে? হিসেবে, যেমন হ্যাঁ ইট ইজ ক্লিয়ার, তো হ্যাঁ, ওইখানে কি আমরা 4টা কাউন্ট করবে? চারটা, হ্যাঁ। ওকে। আচ্ছা, বাসায় যখন লিখবেন তখন হচ্ছে আপনি মানে ওই যে আইএলটিএস যে কাগজগুলো আছে না, সেগুলোতে প্রিন্ট করে সেটাই লেখার ট্রাই করবেন, তাহলে আপনার একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে ওটু, যে কতটুকু লেখলে আপনার 150 ওয়ার্ড হয়েছে, নাহলে তো পরীক্ষা হলে আবার গুনতে হবে বসে বসে, বুঝেন নাই? সো এটার জন্য আপনি ওই কাগজে লেখা ট্রাই করবেন। সো আজকের মানে বাকিগুলো আলোচনা করার পরে এই পুরো শিটটা হোমওয়ার্ক থাকবে। নেক্সট ক্লাসে কাজই হচ্ছে এই 128 পেজ ভালোভাবে জাস্ট রিডিং পড়া, আর এর মধ্যে হচ্ছে 3টা 6টা টাইপের, 6টা হচ্ছে বাসায় লেখা। এইটুকু হচ্ছে আপনার এনাফ কাজ, কারণ এইটুকু থেকে আপনি ভালো করে বুঝতেছেন, এইটুকু কাজ করলে আপনার পার্ট 1 নিয়ে কোনো কোশ্চেন থাকার কথাই থাকবে না, রাইট?
জি ভাই। জি সো এইটা হচ্ছে এখান থেকে ওয়ার্ডগুলো শিখবেন যে আমি পার্টটিতে কি লিখবো, এটা ভালো করে একটু মুখস্থ করবেন, দেন জাস্ট এটা আনবেন। এখন সবার জন্য সেম, আপনি এটা এখন যদি পরেরটা পড়েন সেম দেখেন আরেকটা কোশ্চেন আছে বলেন। ভাইয়া, ডোন্ট লিখলে আর ডু নট লিখলে এই ক্ষেত্রে আমাদের একটা কাউন্ট হবে না ডু দুইটা নট কাউন্ট হবে? লিখলে হচ্ছে দুইটা, আর ডোন্ট লিখলে একটা। একটা। তাহলে আমরা প্রিফার করবো যে ডু নট লেখাটা। লিখতে পারেন একই একই জিনিস, আপনি ওয়ার্ড কাউন্টের দিকে নজর না দিয়ে কম্পারিজন দেন, দেখবেন ওই যে চেষ্টা করেন এগুলো দিয়ে মার্কিং কাউন্ট না বাড়ে লেক্সিক্যাল রিসোর্স অ্যাডভান্সগুলো দিয়ে মার্কিং বাড়ানো, যেমন এইখানে এই ওয়ার্ডগুলো এগুলো যত বেশি দিয়ে বাড়ানোর ট্রাই করেন, কথা বুঝছেন? মার্কিং জি আমার ভাইয়া। এখানে এগুলো দিয়ে দিবে, এই যে আমি যদি এখানে এগুলো ইউজ করতে পারি যে এ টু ফল স্টেডিলি, এ ডাউনফুল ট্রেন্ড, এগুলো কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ড, এগুলো কিন্তু আপনার নর্মাল ব্রেনে আসতে চাবে না লেখার সময়, বুঝছেন? সো আপনি যে ওইটা মুখস্থ করে লেখলেই বাসে রাখলেই তখন আসবে, আদারওয়াইজ আসবে না। এই জন্য আমি বললাম এটা আসলে ইম্পর্টেন্ট আপনি রাখেন। এবং যে আমি এক্সট্রা রিসোর্স তো দিচ্ছি না, আমি জাস্ট দুইটার বইয়ের কম্পারিজন, একটা পড়বেন আর একটা সবগুলো পড়বেন, এই যে 31 পেজের সবগুলো, আর হচ্ছে এটার থেকে শুধু আইডিয়া নেবেন, বুঝছেন? পার্ট ওয়ানের কাজ দিচ্ছি, পার্ট টু যখন পড়বো পার্ট ওয়ানের আমি আশা করি পার্ট ওয়ানে আর নেক্সট টাইম কোনো যাতে ঝামেলা না থাকে, কথা বুঝছেন? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে জি সেম ভাই। এইটা যদি চিন্তা করেন এখানে তিনটা, আমি যদি এখন হচ্ছে বার চার্টে দেখেন, বার মানে হচ্ছে বার গ্রাফ দেওয়া থাকে বেলো, সেম এটাও যদি আমি চিন্তা করেন, দ্য ফার্স্ট বার চার্ট শোজ দ্য চেঞ্জেস অফ নাম্বার অফ ম্যারেজ, দ্য ফার্স্টেরটা এটা, সেকেন্ডেরটা এটা। ফার্স্টেরটা ইউএসএ ম্যারেজ নিয়ে কথা বলছে, সেকেন্ডেরটা ইয়ে নিয়ে কথা বলছে, অ্যাবাউট টাইম পিরিয়ড এত থাকে এত, সবার জন্য সেম। আপনি জাস্ট এই কথাটা তুলবেন, যেহেতু দুইটা গ্রাফ দিয়েছে লেখাটাও বড় হয়েছে, আপনার মার্কিংটা এখানে বাড়লো। ইটস ক্লিয়ার দ্যাট, এই যে দেখছেন ইটস ক্লিয়ার দ্যাট, অর্থাৎ আপনি লিখতে পারেন আবার একটা লাইনে আপনারা বাড়াইতে পারতেন একটা ওয়ার্ড, ওভারঅল ইটস ক্লিয়ার দ্যাট বা ইটস সিন দ্যাট, ইট ক্যান বি সিন দ্যাট, ঠিক আছে? দেয়ার ওয়াজ এ ফল নাম্বার অফ ম্যারেজেস ইন এত সালে এত, আবার মেজরিটি অফ এত সালে এত সালে, দুইটা দুই রকম। এত সালে হচ্ছে কি এখানে কি হয়েছিল ইউএসএ তো, আর এখানে হচ্ছে অ্যাডাল্ট আমেরিকান কি হয়েছিল, ওভারঅলটা এখানে বলছি, বুঝছি? জি ভাই। দেন হচ্ছে লাস্টে এখানে বলছি 1970 সালে কী ছিল, এই যে 1970 সালে দেখা গেছে ম্যারেজ বেশি ছিল ডিভোর্সের তুলনায়। আবার এখানে এসে যখন 1970 সালে দেখা গেছে যে আইডাল্টের ক্ষেত্রে মানে নেবার ম্যারেজের পরিমাণটা, ওই যে 1970 যদি চিন্তা করি দেখা যাচ্ছে মেরিড এখানেও বেশি ছিল এখানেও বেশি ছিল, কথা বুঝছি? সো এখানে দেখতে পারেন 1970 দেয়ার ওয়াজ এত মিলিয়ন ইন ইউএসএ অ্যান্ড এত হচ্ছে ডিভোর্সেস, দ্য ম্যারেজ রেট রিমেন স্টেবল, দেখছেন? এটা এই কম্পারিজন যখন করতে গেছি দেখতেছি রিমেন স্টেবল রাখছে, যে মোটামুটি কাছাকাছি। তো রিমেন স্টেবল বাট ফেল টু 2 মিলিয়ন নিয়ার 2000, এর সাথে কমছে। সো ওভারঅল টাইম শো এই দুইটা বলবেন আর কি। সো এটা কম্পারিজন, এটা জাস্ট রিডিং বললে আপনাদের হয়ে যাবে। সো কোনোটাই হচ্ছে ডিফারেন্স না, সবার জন্য সেম। দেখেন ইটস ক্লিয়ার ফ্রম দ্য চার্ট দ্যাট, তারপরে যদি আমি হচ্ছে এই কনজাম্পশনে দেখি, এটা হচ্ছে চারটা দেশ নিয়ে কথা বলছে যেখানে এত ক্যাটাগরিতে। দ্য বার চার্ট কম্পারিজন between 6 different items in Germany, Italy and France and Britain. সো এখানে দেখেন টাইম পিরিয়ড যেহেতু নাই, সে বলে দিয়েছে এই 6টা দিয়ে এই 5টা চারটা দেশ নিয়ে কথা বলছে, কান্ট্রি নিয়ে, এটা হচ্ছে বলছে। দেন ক্লিয়ার দ্যাট আপনি বলে দিবেন যে যেখানে বেশি, সব থেকে বেশি দেখা যাচ্ছে এখানে, আর সব থেকে মোটামুটি স্টেডি এরকম, যে সব থেকে বলেন বলে দিবেন বার কি বলে সব থেকে বেশি সমান সমান মোটামুটি কে, জার্মানি এবং ইতালি, কাছাকাছি ফ্রান্স এবং এটা এইভাবে বলে দিবেন আর কি। সো ইট ব্রিটিশ পিপল স্পেন্ড সিগনিফিকেন্টলি মোর মানি দেন পিপল ইন দ্য আদার 3 সেন্টার্স, তাহলে সে হচ্ছে ব্রিটিশ, এই যে কালোটাকে ধরছে, সে বেশি বাকিদের থেকে। অফ দ্য 6 আইটেম কনজিউমার স্পেন্ড দ্য মোস্ট মানি অন ফটোগ্রাফি, সবাই বেশি ইউজ করছে এখানে। তো দেখেন সবার প্যাটার্নটা ভিন্ন, আপনি যেভাবেই লিখতে পারতেন, জাস্ট আপনি ওভারঅল কি দেখতেছেন সেটা। সে বলতেছে যে সব থেকে বেশি ব্রিটিশ কালোটা এবং সবাই সব থেকে বেশি ফটোগ্রাফি প্রেমে, এটাই ওভারঅল, বুঝছি? জি ভাই। দেন হচ্ছে হ্যাঁ, এমনি হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফ কি বেশি হইলে সমস্যা, যেমন আমি মানে টাইটেল ওভারঅল ভিউ এই দুইটার পরে আমি 4টা কান্ট্রির জন্য 4টা আলাদা আলাদা না, 4টা কান্ট্রি তো আলাদা পড়ার দরকার নেই, কারণ 4টা কান্ট্রি গেলে তো 4টা আলাদা হয়ে গেল, আপনার তো কম্পারিজন হলো না, আপনার কম্পারিজন লাগতেছে না, আপনার তো কম্পারিজন লাগতেছে। সো এখানে যখন দুইটা নিয়ে কথা বল, দুইটা কিন্তু কম্পারিজন করতেছি, যে হাইয়েস্ট ফিগার শোন এত বাই কন্ট্রাস্ট, এর সাথে কিন্তু কম্পারিজন করলাম না, এটাতে বেশি হলে এটাতে কম, আবার এটাতে এই যে এটাতে বেশি হলে হাউএভার দিয়ে কম্পারিজন করলাম না।
সো কম্পারিজনটা তো থাকলো না তাহলে যদি চারটা আলাদা আলাদা লেখেন। এখানে কিন্তু ইনফরমেশন যা দিতেছেন তাই লিখবেন, বাট কথাগুলো ওয়ার্ডগুলো কম্পেয়ার কন্ট্রাস্ট এগুলো কিন্তু আপনার লাগবেই। বুঝছি? জি ভাই, বুঝতে তো পারছি। সেম এই যে চিত্রগুলো দেখার জন্য, নতুন নতুন চিত্রগুলো দেখার জন্য যে পরীক্ষা হলে কীভাবে আসতে পারে, এটার জন্য শুধুমাত্র এই 31টা পেজ পড়তে হবে যে আমি চিত্র দেখলে যেন বই না পাই। আর আসলে আমার চাইছে এটা কি, চিত্রগুলো যেন দেখলে আমার কাছে মানে অনেক বেশি হার্ড না লাগে। এই যে টেবিলের ক্ষেত্রে সেম, পুরো টেবিলে কি বলতে যাচ্ছে সেটা লিখবেন। টেবিলে হচ্ছে যে যে মার্কগুলো বেশি বা মানে ওভারঅল দেখতে পাচ্ছেন যেগুলো বেশি ইম্প্যাক্ট ফেলতেছে, কত কিলোমিটার রুট করছে, যেখানে দেখেন প্যাসেঞ্জার পার ইয়ারে কত যারটা বেশি সেগুলো তুলে নিয়ে আসবে। দেখেন দ্য টেবিল শোজ ডাটা অ্যাবাউট আন্ডারগ্রাউন্ড রেল নেটওয়ার্ক ইন 6 মেজর সিটিজ। 6টা মেজর সিটিজ, এটা হচ্ছে ইনফরমেশন দিলেন। দ্য টেবিল কম্পেয়ার্স দ্য 6 নেটওয়ার্ক ইন টার্ম অফ এইজ এবং হচ্ছে সাইজ অ্যান্ড নাম্বার অফ পিপল হু ইউজ ইন ইচ ইয়ার। এই 6টাকে এই 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। ইটস ক্লিয়ার দ্যাট দ্য 3 ওল্ডেস্ট আন্ডারগ্রাউন্ড সিস্টেম আর লার্জার। যারা 3 ওল্ডেস্ট যেগুলো সেগুলো হচ্ছে লার্জার অ্যান্ড সার্ভ সিগনিফিকেন্টলি মোর প্যাসেঞ্জার দেন নিউলি সিস্টেম। সো এই তিনজনকে একসাথে বলছে তারা লার্জার, বড়, এই রুটটা বড় এবং বেশি পরিমাণ কাস্টমার সার্ভিস দিচ্ছে তাদের তুলনায়। এই কম্পারিজন করে পুরোটা ওভারঅলটা বলে দিয়েছে। কথা বুঝছেন? মানে আগের যেগুলো পড়ছে এগুলো তো ডিফারেন্স নাই, সে মানে বেসিক মেথোডোলজি তো সেম, রাইট? হ্যাঁ। আচ্ছা, দেন লাস্টে দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড ইজ ইন দ্য ওল্ডেস্ট সিস্টেম। এই যে এটা সব থেকে আগের, হ্যাভ ওপেন 1863 সালে। ইট ইজ অলসো দ্য লার্জেস্ট সিস্টেম, এটা সব থেকে বড় লার্জেস্ট সিস্টেম এবং রোড অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট সিস্টেম ইন প্যারিস। এই যে সেকেন্ড লার্জেস্ট প্যারিস ইজ অনলি ফর হাফ সাইজ অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড, সেটা হচ্ছে অর্ধেক, প্রায় অর্ধেকের। এর সাথে কিন্তু এই লাইনটা দিয়ে যে কম্পারিজন করছে এটা কি বুঝছি, সে বেশি সে কম, এবং এটা আপনি লিখলে হয়তো সে বেশি সে কম লিখলেন, বাট কম্পারিজন ছাড়া কিন্তু মার্কিংটা আসবে না। সে বলে দিছে এর হাফ, তার মানে কি কার সাথে তো কম্পারিজন, প্রথমটার সাথে। হাউএভার ইট সার্ভস মোর দেন পিপল, এই যে হাউএভার দিয়ে এখানে আসছে, বলছে যে হাউএভার যদিও সে বড়, বেশি সার্ভ করতেছে কে, সে, এটা এখানে প্রথম লাইনে বলছে। দেন পরেরটা হচ্ছে ওয়াশিংটন নিয়ে কয়েকটা, লাস্টেরটা দিয়ে বলছে লাস্টের দিকে সব থেকে বেশি সে যেখানে হচ্ছে তার থেকে সে বেশি হচ্ছে এই যে ওয়াশিংটন ডিসি সব থেকে বেশি কিলোমিটার রুট করে এবং প্যাসেঞ্জারও বেশি নেয়। এইটাই এভাবেই তুলে ধরছে, বুঝছেন? জি ভাই, প্রথম দিনটা লাস্টের দিনটা প্রথম দিন লাস্টে এইভাবে কম্পারিজনে সে নিয়ে আসে। সেম জিনিস আপনি এখানেও যদি দেখেন, যেখানে পার্সেন্টেজ বেশি দেখবেন, এই যে ওভারঅল হাউজহোল্ড এত আছে তার মধ্যে 21% এত, এটা বলে দিলেন প্রথমে। দেন লাস্টে হচ্ছে ওভারঅল 21, যে 11% নিয়ে কথা বলতেছেন, যার মধ্যে হচ্ছে 4% আর 6% প্রথম দুটো নিয়ে কথা বলছে, কমগুলা নিয়ে, যেখানে আবার এদের মধ্যে আবার বড়গুলা নিয়ে আবার কথা বলছে লাস্টে। সো জাস্ট আপনার মেইন কাজ কি, আপনি একবার রিডিং করবেন, আপনি কম্পারিজন করতে পারেন কিনা এটা দেখবেন। আপনার মেইন কাজই হচ্ছে এটা, যে আপনি জাস্ট রিডিং পড়ে যাওয়া আর আপনি নিজের জন্য একটা টেমপ্লেট সাজায় নেওয়া, যেখানে এগুলো কিন্তু ব্যান্ড 9-এর স্কোর, দেখছেন? সো ব্যান্ড 9 পাইতে গেলে কি আহামরি কঠিন লাগছে? ব্যান্ড 9 স্কোর কিন্তু এগুলো। সো আপনি যদি এগুলো চিন্তা করেন, এই যে এটাও কিন্তু 150 ওয়ার্ডে লিখছে। সো এগুলো জাস্ট আপনি কি করবেন, নেক্সট কাজ হবে সবগুলো বার চার্ট, পাই চার্ট, এগুলো সবগুলো নিজে একবার গ্রাফ এবং হচ্ছে যত টাইপের আসে, এই যে ম্যাপ, সবগুলো একবার নিজে হচ্ছে একবার রিডিং করে ফেলা। কথা বুঝছেন? এই পুরোটা, এই শীটটা পুরোটা একবার জাস্ট রিডিং পড়বেন, নট লাইক দ্যাট মুখস্থ করবেন, রিডিং পড়বেন আর নিজের জন্য একটা টেমপ্লেট সাজাবেন, যে টেমপ্লেটটা সব সময় সেম থাকবে। যেখানে ধরেন প্রথম লাইনটা দ্য লাইন গ্রাফ গিভস ইনফরমেশন, দ্য বার চার্ট গিভ ইনফরমেশন, দ্য পাই চার্ট গিভস ইনফরমেশন, দ্য টেবিল শোজ দ্য ইনফরমেশন, এরপর দ্য ম্যাপ শোজ দ্য ইনফরমেশন, অ্যাবাউট এর নামটা দিবেন বিটুইন এত থেকে এত, অ্যাবাউট এত ফ্রম 6 কান্ট্রিজ, কান্ট্রিজের নাম দিয়ে দিতে পারেন, অ্যাবাউট এটা, তারপর হচ্ছে লিস্ট অফ এত কান্ট্রিজ, আপনি আপনার মতো করে একটা সাজাইলেন। দেন ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট আপনি সিন করতেছেন এটা হচ্ছে সিগনিফিকেন্ট ইনক্রিজ অথবা সিগনিফিকেন্ট ডিক্রিজ অর ফল স্টেডিলি, অথবা হচ্ছে আপনি বলতে পারেন ফ্ল্যাকচুয়েশন বেশি। এই জিনিসগুলো আপনি কি দিবেন, নিচে গেলে কি দিবেন, উপরে গেলে কি দিবেন, মাঝামাঝি থাকলে কি দিবেন, সমান থাকলে কি দিবেন, এই চারটা জাস্ট মুখস্থ করবেন, যে আপনি ওই বই থেকে, রাচেল মিচেলের বই থেকে একদম সুন্দরভাবে মুখস্থ করবেন। এই চারটাই আপনি ইউজ করবেন, আপনি আপনার জন্য ইউজ করবেন। আপনি 100টা পড়ার দরকার কি? অনেকে বলবেন ভাই এগুলো সব পড়েন, দরকার নাই। আপনার তো পার্ট 1 10টা লিখবেন না যে আপনার মিলে যাবে, আপনি একটাই লিখবেন, ওই একটা লেখার জন্য যা দরকার সেটা। দেন ইন ডিটেলসে আপনি কি দিবেন, মানে একটু ফ্ল্যাকচুয়েট হলে কীভাবে বসাবেন,
ইন এডিশন বা হাউএভারের ব্যবহারগুলো, যে আমি একটা লিখবো দেন আরেকটা লেখার জন্য আমি কম্পারিজন করতে গেলে হাউএভার ইউজ করবো, যে চেঞ্জেসটা হলে হাউএভার ইউজ করবো বা বাট ইউজ করবো অথবা ইয়েট ইউজ করবো, এই যে এগুলো মার্কিং ইউজ করবো কিন্তু আমি, এবং ওয়াইল ইউজ করবো, এগুলো যে ইউজ করবো এটা মাথায় রাখতে হবে। আমি যখন পার্ট ওয়ানে ইউজ করবো মাস্ট বি আমি বাট হাউএভার ইয়েটের ব্যবহার করবো, যেন আমি হচ্ছে যখনই দেখবো হচ্ছে একটা উল্টা আমি বাট হাউএভার ইয়েট দিয়ে লেখা ফেলবো। এই যে এই লার্নিংটা আপনাদের থাকতে হবে। কথা কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এবার কারো জি ভাইয়া। কোশ্চেন লাগলে বলেন। কোশ্চেন আছে আপু? হ্যাঁ, আমাদের কাজ তো তাহলে হচ্ছে কি ওই ওয়ার্ডগুলো মুখস্থ আপনাদের রাখা কাজ আর কি। হচ্ছে এই বইটা রাচেল মিসাল থেকে আপনি ওয়ার্ডগুলো মুখস্থ করবেন, হ্যাঁ ওয়ার্ডগুলো কোনগুলা মুখস্থ রাখা করবেন, যায় আমার আর এই সিমন্সের বইয়ের সবগুলা, হ্যাঁ সবগুলা পড়বেন। সবগুলা প্যারাগ্রাফ। কেন পড়বেন? সবগুলা পড়লে হচ্ছে আপনার ওই বইটা চলে যাবে, যে চিত্র দেখলে আপনার বই লাগাটা, আমি কি বুঝাতে পারছি? চিত্র ভিন্ন ভিন্ন বাট জিনিস সেম, যেন আপনি কম্পারিজনটা শিখে ফেলতে পারেন যে কিভাবে কম্পারিজনটা হয়, আসলে চিত্র যে কোনো চিত্র হোক না কেন কম্পারিজনটা হয় কিভাবে। তাহলে এই পুরো সিমনের বই পুরোটা পড়বেন। পড়ার পরে আপনারা হচ্ছে প্রত্যেকটা টাইপের লাইন, বার, টেবিল, চার্ট, ম্যাপ, প্রসেস 6টা আপনারা হচ্ছে নেক্সট ক্লাসের আগে কেমব্রিজের বই থেকে নোট নেবেন। কি নেবেন? কেমব্রিজের বই থেকে একটা কোশ্চেন নেবেন, সেটা সলভ করবেন। এবং হচ্ছে আফটার দ্যাট আমি হচ্ছে নর্মালি কেমব্রিজের বই যখন সলভ হয়ে যাবে 11 থেকে 19 পর্যন্ত, এখানে কিন্তু আমার কাছে ওদের বাংলা আইএলসে যে তাদের হচ্ছে ইয়েটা আছে আমার কাছে, কেমব্রিজ থেকে 11। আমি এক কাজ করবো, এটা সবগুলো দিয়ে দিব, হ্যাঁ। সো পার্ট ওয়ানে কী আসছিলো, টুতে কী আসছিলো, এখানে ওদের আনসার সহ আছে, বাট আপনি আনসারের দিকে খেয়াল না করেন, আপনি এই পিডিএফটা সবগুলো কোশ্চেন একটু প্রয়োজনে পরে দেখতে পারেন, যে সবগুলোতে আসলে টোটাল কয়টা 19টার মধ্যে ধরেন টোটাল 30টার মধ্যে কী আসছিল, বার চার্ট, তারপরে এটাতে আসলে এই যে বার, তারপর এখানে হচ্ছে ধরেন হচ্ছে লাইন, এরকম এগুলোই আসবে। সো আপনাকে জাস্ট লিখে ফেলা, এবং ওরা যেহেতু সুন্দর করে লিখে দিয়েছে নিচে, আপনি চাইলে এটা পরেও হেল্প নিতে পারেন। বাট আপনার মেইন কাজ, প্রথম কাজ হচ্ছে সিমনের কাজটা সবটা পড়ে ফেলা। দেন রিডিং পড়া হলে সিমন হচ্ছে ইন্টারন্যাশনাল, সো এটা যখন হয়ে যাবে দেন হচ্ছে আপনি কি করতে পারেন, 6টা লিখবেন। 6টা লিখেন, 6টা লিখার জন্য আপনি নোট করে নেবেন। সবসময় ওই 6টার অনুযায়ী আলোকে পরীক্ষা হলে লিখতে যাবেন, যা বার হলে আমি এইভাবে লিখবো, লাইন হলে এইভাবে লিখবো, টেবিল হলে এইভাবে লিখবো। কথা বুঝছেন? জি ভাই। এটা নোট করে ফেলবেন। জি। এবং নেক্সট ক্লাসের আগে এটাই, এবং নেক্সট ক্লাসে যেন রাইটিং টাস্ক 1 নিয়ে আর কোনো কোশ্চেন না থাকে, সব শেষ হয়ে যায়। পার্ট 2তে আলাদা হিসেবে, এইভাবেই আমরা প্রত্যেকটা পার্টে ধরবো। সো রাইটিং টাস্ক 1-এর যেন আর কোনো ইস্যুই না থাকে। কথা বুঝছেন? জি ভাই। তবে এই ভাই, কাজ কিন্তু ছয়টার অনেক, সবগুলো টেমপ্লেটের জন্য রিডিং তো করা আমরা এগুলো, হ্যাঁ বলেন। একটু ইন ডিটেইলস মানে ঘাটলে তো আমরা এমনও করতে পারি যে 100 ওয়ার্ডের ভিতরে একটা টেমপ্লেট বানাই হ্যাঁ ফেলাম, যাতে এটাই আর তো, মাত্র হ্যাঁ 50 এটাই তো বলতেছি, নিজের একটা টেমপ্লেট সাজাবেন, এরপর জাস্ট ভিতরে শুধু ওই নামগুলো ভিতরে ঢোকাবেন। ওই নাম্বারগুলো আপনার টেমপ্লেট যদি ইউনিক হয় আপনি ইউজ করতে পারেন। কথা বুঝছেন? সো আপনি জি ভাই। জাস্ট হচ্ছে একটা টেমপ্লেট বানাবেন 100 ওয়ার্ডের মধ্যে, আর বাকি 50 ওয়ার্ড বা 100 ওয়ার্ড ঢোকাবেন মাঝখানে। এটাই তো সবাই 100 করে, ওয়ার্ড। মার্কিং এর জন্য তো এটাই করে। এখন অনেকে কি করে, অন্যের করা প্যাটার্ন মুখস্থ করে, যার কারণে স্কোরটা কমে যায়। বাট আপনার স্কোর তো ইউনিক, জি। তো আপনি আপনারটা করবেন। এই জন্য বললাম পুরো শীটটা একবার পড়লে আপনার চিত্র বইটা চলে যাবে। দেন আপনি হচ্ছে কেমব্রিজের এগুলো হচ্ছে এই এদের এটা থেকে, এদের যেহেতু শীটটা সবগুলো আছে, আপনি চাইলে কি করতে পারেন, সবগুলো একবার জাস্ট হচ্ছে রিডিং পড়ে নিতে পারেন সব, তাহলে কেমব্রিজও পড়া হয়ে গেল। কথা বুঝছি? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে সবগুলো পারছি। কেমব্রিজের 11 থেকে 19 পর্যন্ত, মানে 18 পর্যন্ত সবগুলো টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 সবগুলোর হচ্ছে কি আছে, পার্ট 1 এবং পার্ট 2 ডিসকাস করা আছে। সো আপনি চাইলেই জাস্ট মানে বই না খুলে এখান থেকে দেখে জাস্ট কম্পারিজন একবার রিডিং করে নিলেই এইভাবে আমার আরো আরো টেমপ্লেটের সাথে শিখে হলো। কম্পেয়ার করে দেখলাম আর কি, হ্যাঁ যে আমার জাস্ট হচ্ছে টেমপ্লেটে আপনি কতটুকু যেটা লিখলেন সেটা জাস্ট একবার পড়ে পড়ে দেখলেন আর কি, যে নতুন কোনো ওয়ার্ড তারা ভালোভাবে লিখছে কিনা একটু আর কি। মানে আপনি বই আর থাকলো না যে আমি রাইটিং টাস্ক করার জন্য কেমব্রিজে শেষ করে আসছি, এই বইটা আর তখন আর থাকলো না। আচ্ছা ভাই। সো কাজ কি বুঝছি? তাহলে কাজ প্রথম সিমন্সের সবগুলো রিডিং পড়া, অন্য কেমব্রিজ না, সিমন্সের আগে সবগুলো পড়া। দেন ওয়ার্ডগুলো এখান থেকে দেখে Word একটা টেমপ্লেট সাজানো। দেন নিজের আপনি হচ্ছে কেমব্রিজের 6টা আপনি না দেখে লিখা। দেন আপনি পারেন কিনা সেটাকে আরেকটু অ্যানালাইসিস করে নিজের হচ্ছে কেমব্রিজে লিখে আমাকে জানানো কী হয়েছে। দেন আপনি চাইলে একটু সময় নিয়ে এই শীটটা পুরোটা একবার রিডিং করে ফেলা, ঠিক আছে। তাহলে আর পার্ট 1-এ আপনাকে স্কোর আনতে কেউ বাধা দেবে না। আচ্ছা, আমি পার্ট 1টাই ঠিকঠাক বুঝাতে পারছি আপনাদের? জি ভাই। জি ভাইয়া, ওকে, পারবো তো নাকি ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসের আগে আপনারা এই কাজটা করে অবশ্যই করে তারপর জানাবেন যে হয়েছে। যেদিন করে জানাবেন সেদিনই নেব আর কি, ঠিক আছে? সো আচ্ছা ভাই। যেহেতু অনেকটুকু কাজ দিয়েছি, আজকে কত তারিখ?
আজকে 4 তারিখ কি বার? বুধবার না, তাহলে হচ্ছে নেক্সট রবিবারে নিব না 9 তারিখ। সো এর মাঝে যে 4 দিন সময় পেয়েছেন, 4 দিনে আশা করি এই পুরোটাকে একটু মানে আপনারা কেটে বলতে পারেন। সো একটার ভিতরে অনেক কাজ নিয়েন না, যেন পার্ট 1টা আর কোনোভাবে নাই দেখা লাগে এমন ভাবে করে ফেলেন 4 দিনে, ঠিক আছে? আচ্ছা ভাই, বুঝছেন আপুরা? জি ভাই। পার্ট 1 ভাইয়া ওই দেখাই রেকর্ডিংটা লাগে দিয়ে দেন আজকে। দিয়ে আমি ওই দিচ্ছি যে সমস্যা কারেন্ট নেই। বারবার যাওয়ায় ওটা দেখতে পারিনি। সো আমি বলতেছি যে